হাই, আমি সোহানা শামসুদ্দিন শশী। আমি একজন আর্টিস্ট অ্যান্ড ইটস মাই স্টোরি। আমি ধানমন্ডিতেই বড় হয়েছি, ওখানেই জন্ম। তো ধানমন্ডিতে তখন মেয়েদের সবচেয়ে বড় স্কুল ছিল, একটা সরকারি স্কুল, ধানমন্ডি কামরুন্নেসা। সেই স্কুলে আমার পড়ালেখা, সেখান থেকে এসএসসি পাশ করি। তারপর আমি বেগম বদরুন্নেসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি এবং তারপর ইউডা চারুকলায় আমি অ্যাডমিশন নিই। ইউডা থেকেই ফাইন আর্টে আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। ছবি আঁকা শেখার ক্ষেত্রে বা চিত্রশিল্পী হওয়ার জন্য একটা সাপোর্ট তো অবশ্যই ছিল। সবচেয়ে বেশি সাপোর্ট যেটা ছিল সেটা আমার ফ্যামিলি, সেটা না বললেই না। ইনফ্যাক্ট এখনও আমাদের সময়েও আমাদের জেনারেশনের লাইক আমার বন্ধুরা সবাই এখন প্যারেন্টস, এদেরও কারো কারোর মধ্যে আমি দেখি তারা চায় না তাদের বাচ্চারা ছবি আঁকা শিখতে যাক বা নাচ শিখুক বা গান শিখুক, অনেক কারণে হতে পারে সেটা। কিন্তু আমার সময়ে, সেই সময়ে আমার মা বাবা আমাকে যে সাপোর্টটা দিয়েছে সেটা চিন্তার বাইরে। আমার বাবা একজন মিউজিশিয়ান ছিলেন, উনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছিলেন, মোহাম্মদ শামসুদ্দিন ওনার নাম। তো হয়তো আর্টের উপর ভালোবাসা থেকেই বাবা আমাকে ইন্সপায়ার করে, আমার ছোট বোনকে ইন্সপায়ার করে যে পড়ালেখার পাশাপাশি ছবি আঁকা, নাচ গান এগুলা তোমাদের করতে হবে। আর আমার আম্মার কথা আসলে বলে আমি শেষ করতে পারবো না। আম্মার এই এফোর্টগুলো ছোট থাকতে বুঝতাম না, বাট এখন বুঝি যে তার এফোর্ট কতখানি ছিল। গানের স্কুলে নিয়ে যেত, গান তো আমাকে দিয়ে হয় নাই, তারপরেও নিয়ে যেত। নাচের স্কুলে বছরের পর বছর সে যে সময়গুলো আমাকে দিয়েছে, প্রত্যেকটা রিহার্সেলে তার অফিসের পরে সে আমাদেরকে নিয়ে যেত, বা অনেক রাত হয়ে যেত, সে আমাদের সাথে ওখানে বসে থাকতো। প্রত্যেকটা প্রোগ্রামে সেই শাড়ি পরায় দেওয়া থেকে শুরু করে সবকিছু আম্মা করতো। ছবি আঁকার ক্ষেত্রেও যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জেদ ধরি যে না, আমি যদি পড়ি আমি ফাইন আর্টেই পড়বো, না হয় আমি পড়বো না। আমার বাবা প্রথমে চায়নি, বাবা চাচ্ছিল ম্যাথমেটিক্সেই কন্টিনিউ করি, কিন্তু আম্মা তখন আমাকে সাপোর্ট করে যে না, ওর যেহেতু এখানে ইচ্ছা, ও পড়ুক। আম্মা নিজে আমাকে নিয়ে গিয়ে ইউডায় ভর্তি করিয়ে দেয়। আর তারপর আমি চেষ্টা করি যে তারা যে এফোর্টটা দিল এটাকে রাখতে হবে, তাদেরকে আমার বুঝাতে হবে যে না, পছন্দের সাবজেক্টে পড়তে পারলে সেই সাবজেক্টের নাম যেটাই হোক তুমি কিছু করতে পারবা বা একটা রেজাল্ট আসবে। আর অপছন্দের সাবজেক্টের নাম যত ভালোই হোক, সেখানে কিছু করা সম্ভব না। আর বর্তমানে আমার ফ্যামিলি এখানে প্যারিসে, আমার হাজবেন্ড গত 5-6 বছরে এই মানুষটার এফোর্ট দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে এত ধৈর্য মানুষের কিভাবে হয়। সে ছবি আঁকার ব্যাপারে কিচ্ছু জানে না, তার কোনো আইডিয়াই নাই, কিন্তু সে কন্টিনিউয়াসলি আমাকে ইন্সপায়ার করে যাচ্ছে। কখনো কখনো আমার মনে হয় যে না, এই ছবিটা ভালো হয় নাই, না এখন আর রাখবো না, এই কাজটা এখন করবো না, বা আমার ইচ্ছা হচ্ছে না, আমাকে দিয়ে কিছু হবে না। বাট প্রত্যেকটা বার ওই জায়গাটা থেকে আমাকে টেনে তোলে আমার হাজব্যান্ড। আমি খুবই থ্যাঙ্কফুল যে এইরকম একটা লাইফ পার্টনার আমি পেয়েছি। আমার মনে হতো সবসময় যে প্রত্যেকটা আর্টিস্টের, সে যেই মিডিয়ামেই কাজ করুক, যাই করুক না কেন, আর্ট যারা চর্চা করে তাদের পার্টনারের আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুব প্রয়োজন। আমি লাকি যে আমি এতটা আন্ডারস্ট্যান্ডিং একজন পার্টনার পেয়েছি। ছোটবেলায় যখন ছবি আঁকতাম, ঈদে যখন সালামি পেতাম, সালামি টাকাগুলো একসাথে জমাতাম, ওটা দিয়ে আমি রং কিনতাম। যখন নাচতাম, নাচের চেকগুলো আসতো,
আলটিমেটলি ওই যেগুলোর যে টাকাগুলা সেগুলো দিয়েও রং কিনতাম। এসএসসির পরে অনেক স্টুডেন্ট ছিল আমার, আমি অনেক ছেলে মেয়েকে পড়াতাম তখন থেকেই। তো সেই যে টাকাগুলো আসতো সেগুলো দিয়েও দেখা যেত আমি রঙই কিনতাম। আমার এই প্যাশনটা খুঁজে বের করতে আমার একটু সময় লেগেছে, কিন্তু আলটিমেটলি আমি খুঁজে বের করতে পেরেছি। আমি লাকি যে আমি এটা খুঁজে পেয়েছিলাম যে আমার প্যাশন শুধুমাত্র রং তুলির উপর। আমার ছবি আঁকতে ইচ্ছা করে, আমি পারি না পারি, আমার ইচ্ছা বারবার করে যে এই মাধ্যমটাই আমি যাই, রংগুলা নিয়ে আমি কাজ করি, এগুলো আমার আশেপাশে থাকুক। তখন আমি ডিসিশন নেই যে না, অন্যদিকে চিন্তা না করে আমার উচিত এখন এদিকে কনসেন্ট্রেট করা। আমার উচিত অ্যাকচুয়ালি শেখা ছবি কিভাবে আঁকে। প্রফেশন হিসেবে ছবি আঁকাকে বেছে নেওয়া আসলে কখনোই ভালো আইডিয়া না, কারণ একটা কথাই আছে যে আর্টিস্টরা খুব গরিব থাকে। তারপরও সাহস পাই কিছু চিত্রশিল্পীকে দেখে, তাদের ডেডিকেশন দেখে খুব ইচ্ছা করে যে যদি তাদের কাছাকাছিও চেষ্টাটা আমি দিতে পারি, কখনো যদি ছবি আঁকতে পারি। তো অনুপ্রেরণার কথা বললে বিশাল এক অনুপ্রেরণা আমার শাহাবুদ্দিন আহমেদ স্যার। আর একজন স্যারের কথা বলবো, উনি আমাদের ইয়োডা চারুকলা চেয়ারম্যান। উনি একদিন একটা ক্লাসে আমাদের বলেছিল যে মানুষ আঁকতে পারি বলেই একটা সময় আমি ভাত খেতে পেরেছিলাম। কাজ ছিল না, চাকরি ছিল না, স্টুডেন্ট অবস্থায় বিয়ে করেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু এই যে মানুষটা আঁকতে জানতাম, আমি খাতা নিয়ে বের হয়ে যেতাম, সারাদিন ঘুরতাম, পোর্ট্রেট করতাম। ফিরে এসে যদি আমি কারো পোর্ট্রেট করতে পারি, সেই টাকা দিয়ে আমি চাল কিনে আনবো, তোমার ম্যাডাম রান্না করবে, খাবো। তো তোমরা শেখার চেষ্টা করো, শিখতে যদি জানো, যদি আঁকতে পারো, কোথাও থেমে থাকবা না। সেই কথাটা আমার আজও মনে পড়ে, সেই চেষ্টাটা এখনো করছি। কিন্তু ওনাদের বলে এই ছোট ছোট কথাগুলো, ওনাদের স্ট্রাগলগুলো অনেক ইন্সপায়ার করে আমাকে। প্রত্যেকটা চিত্রশিল্পীর মাঝেই নিজস্বতা থাকে। ইনফ্যাক্ট বলা যায় প্রত্যেকটা মানুষের মাঝখানেই নিজস্বতা থাকে, নিজস্ব পছন্দ, নিজের ইচ্ছা, সে কোন ধরনের ইচ্ছাটা মানুষের কাছে প্রকাশ করতে চায় তার ছবির মাধ্যমে। তো সবকিছুই ডিফারেন্ট হয়, প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের থেকে আলাদা। তেমন আমারও কিছু নিজস্বতা আছে, আমিও কিছু জিনিস পছন্দ করি। ছবি আঁকার সময় দেখা যায় বারবার ঘুরে 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 আমার ক্যানভাসে ওই জিনিসগুলো চলে আসে। আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অয়েল কালার নিয়ে কাজ করতে। ওইটার যে পিগমেন্ট, যে কালার, থিকনেস, আর কাজটা শেষ হওয়ার পরে যত দিন যায় আমি তাকিয়ে থাকি, মনে হয় কি ওটা আরো সুন্দর হচ্ছে, বাটারের মতো সুন্দর একটা ফেল আসে। সো মাধ্যম যদি বলতে যাই, এটা আমার মাধ্যম, এতদিনে খুঁজে টুজে এটা পেলাম। আর স্টাইল যদি বলতে চাই, স্টাইল বললে কন্টেম্পোরারি আর্টিস্ট আর কন্টেম্পোরারি আর্ট নিয়ে আমি কাজ করছি। এখন বর্তমানে যেটা চলছে, আমি তো এই সময়ের মানুষ, আমি যা দেখছি তাই নিয়ে কাজ করার চেষ্টা করছি, তাই আমার ছবিতে বারবার আসছে। অনেক ভুল ভালো হচ্ছে, আমি জানি, ভুল তো হবেই, চেষ্টা করছি সেগুলো আবার ঠিক করার। এই তো, আপনি যদি কোনো নাম দিতে চান, নাম আমি এখনো বলবো না, সেটা হয়তো সামনে আমার অডিয়েন্স বলবে, কারণ আমার কাজে আরো চেঞ্জ আসবে, আমার তো জার্নি মাত্র শুরু। আপাতত এই মুহূর্তে কন্টেম্পোরারি চিত্রকর্মের সংখ্যা বলতে গেলে আসলে আমি বলতে পারবো না, স্টুডেন্ট অবস্থায় তো কয়েক হাজার হবে। আর একটা ফুল ক্যানভাসে বা ফ্রেম করা একটা ওয়ার্ক যে শুধু চিত্রকর্ম তা কিন্তু না, একটা ছোট এতটুকু ড্রয়িং চিত্রকর্ম হতে পারে। তো সেই কাউন্টিং আমি বলছি যে কয়েক হাজার হবে। আর পড়ালেখা শেষ করার পরে আমার যে প্র্যাকটিস শুরু, সেখানেও আরো হাজারখানেক হবে হয়তো। সেটা ঠিক বলে আসলে মানে গুণে বলা আসলে সম্ভব না, কখনোই না। আর অর্জনের ক্ষেত্রে
ছোটবেলায় অনেক কম্পিটিশন আম্মা নিয়ে যেত, সেখানে আমার বেশ কিছু প্রাইজ ছিল। আমাদের তখন বই দিত, তো সার্টিফিকেটও দিত, সার্টিফিকেটগুলো আছে আমার কাছে, বইগুলো আছে আমার কাছে, ওগুলো আনতে পারিনি। আর বড় হওয়ার পর বাংলাদেশে থাকতে আমি অনেকগুলো গ্রুপ এক্সিবিশনে অ্যাটেন্ড করেছি। সেগুলোর মধ্যে একটা যেমন মনে পড়ে, শিল্পকলায় আমাদের একটা অ্যানুয়াল এক্সিবিশন ছিল। সেখানে দেওয়া আমার যে কাজটা, এখন পর্যন্ত করার সবচেয়ে প্রিয় কাজ ওটা আমার। সেই কাজটা একটা বিশাল ওয়াল জুড়ে একদম ঢুকতেই ছিল। সেই এক্সিবিশনে আমি কোনো অ্যাওয়ার্ড পাইনি, অ্যাওয়ার্ড পাওয়ার মতো কাজ ছিল না, বাট সেই যে আমার কাজটাকে পরিবেশন করা, সেটা আমার একটা অর্জন ছিল। আর আরেকবার একটা কম্পিটিশনে একটা কাজ দেই, সেটা চারুকলার জয়নুল গ্যালারিতে হয় এক্সিবিশনটা। সেখানে আমি একটা প্রাইজ পেয়েছিলাম। সেই কাজটাও বাংলাদেশে, ওটাও আমার খুবই প্রিয় কাজ। বলতে গেলে আমি সবই বলবো, সব কাজই আমার প্রিয়, কারণ সবই আমার ক্রিয়েশন। আবার সব কাজই প্রিয় না, কারণ কাজ করার একটু পরে হয়তো আমার পছন্দ চেঞ্জ হয়ে যায়, আর হয়তো একটু স্কিল ডেভেলপ করে, যার জন্য আগেরটাকে মনে হয় যে না আর একটু বেটার হতো, তার জন্য আরেকবার চেষ্টা করি। এই বর্তমানে ডিজিটাল যুগের কথা যদি আমরা বলি, যে এখানে হাতে আঁকা ছবির মূল্যায়ন, আসলে আমার মতে ডিজিটাল যে আর্ট সেটাও কিন্তু আর্ট, আর হাতে আঁকা যে আর্ট সেটাও আর্ট। এটা জাস্ট দুই মাধ্যম। হ্যাঁ, এখন আমাদের এই যুগে ডিজিটাল আর্ট বা গ্রাফিক আর্ট, এই জিনিসগুলোর গ্রহণযোগ্যতা অনেক বেশি, আমি মানছি। কোনো কিছুকেই আমি ছোট করে দেখছি না, সবগুলোই আর্ট, জাস্ট ডিফারেন্ট মাধ্যম। আর ছবি বা পেইন্টিংয়ের শুরুটা যদি আমরা সেই 1000 বছর আগে চলে যাই, তখনও সেটা হাতে ছিল, এখনো সেটা হাতে। ইনফ্যাক্ট ডিজিটাল আর্ট যে করছে সেও কিন্তু হাত ইউজ করছে ওখানে। তো আমরা বলতে পারবো না যে এটা হাতের কাজ, এটা শুধু হাতের কাজ আর এটা হাতের কাজ না। ওখানে ওর হয়তো ওর কাজের মধ্যে আছে কিছু কম্পিউটার, ইন্টারনেট, কিছু অন্যরকম কালার, আর এখানে আমার হাতে ডিরেক্টলি একটা তুলি। দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু সে শুরু থেকে এখন পর্যন্ত হাতে আঁকা পেইন্টিংয়ের যে গুরুত্ব ছিল, গুরুত্ব কিন্তু কোনো অংশে কমেনি, এবং গুরুত্ব কোনোদিন কমবেও না। আর আমি যেমন একটা কাজ করলে বলতে পারি, মাঝে মাঝে আমি বলি যে আমি তো মরে যাব, কিন্তু এই কাজটা 200 বছর অন্তত কিচ্ছু হবে না। মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকার বিকল্প আমার কাছে অন্তত নেই। ছবির মধ্যে আমি কালার দিতে পারি, আমি আপসেট থাকলে সেই দুঃখটা আনতে পারি, আমি খুশি থাকলে সেই রিদমটা দেখাতে পারি। আমার তো মনে হয় পার্সোনালি এর থেকে ভালো কোনো অপশন আমার কাছে নেই। তারপরও মুক্তভাবে মনের ভাব প্রকাশ করা যাবে কিনা, এটা যদি আমি আপনাকে মুখে বলে দিতে পারতাম, তাহলে সত্যি আমি আর কখনো ছবি আঁকতাম না। শিল্পের প্রতি ভালোবাসার এক বিশাল উদাহরণ যেমন আমি পাই আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পীর থেকে, উনি শিল্পী এস এম সুলতান। ওনার লাইফটা যখন আবার দেখি যে সে কতটা স্ট্রাগল করেছে, সে কখনো বিলাসিতা দেখায়নি, বাট তার স্বপ্নগুলা, তার দেশকে নিয়ে যে স্বপ্ন, দেশের মানুষগুলাকে কতটা শক্তিশালী সে দেখবে, সেই স্বপ্নগুলা সে আমাদের সামনে রেখে গিয়েছে। সেই স্বপ্নের উপর সে কাজ করতো। তার কাজ দেখলে আমরা বুঝতে পারি যে তার স্বপ্নে সে যেমনই থাকুক, প্রত্যেকটা মানুষ ছিল অনেক স্ট্রং। প্রিয় চিত্রশিল্পীর কথা আসলে অনেকেই প্রথমে বলবে অনেক বড় বড় চিত্রশিল্পীদের কথা, যাদের নাম আমরা সবাই জানি, অল্প বেশি সবাই জানি, কিন্তু আমার মনে হয় যে তারা অনেক গ্রেট ছিল, অনেক কাজ করেছে,
তাদের কাজ দেখি, ইন্সপায়ার হই, কিন্তু আমি তো তাকে দেখিনি, আমি তো তাকে চিনি না। প্রিয় আমি কিভাবে বলবো? প্রিয় শব্দটা তো অনেক দামি। প্রিয় কথা বলতে গেলে আমি ইয়াং কিছু আর্টিস্টের কথা বলবো আমাদের দেশে, বাংলাদেশে। তার মধ্যে একজন আছেন বিশ্বজিৎ গোস্বামী। উনি ইয়াং আর্টিস্টদের মধ্যে এখন বাংলাদেশে অনেক ফেমাস। সে আমার প্রিয় এই কারণে, কারণ তার প্রত্যেকটা কাজে অন্যরকম একটা রহস্য পাই। একবার তো তার একটা কাজ দেখে আমি এতটা মুগ্ধ ছিলাম, আমি এখনো যখন দেখি আমি ওই কাজটার দিকে হা করে তাকায় থাকি। আমার মনে হয় 20 বছর পরেও যদি আবার দেখি আমি হা করেই তাকায় থাকবো। আরেকজন শিল্পী, সে রুহুল করিম রুমি। উনি চিটগং ইউনিভার্সিটিতে আছেন এখন। উনি আমার প্রিয় কয়েকটা কারণে। একটা কারণ, সে প্রচন্ড ভালো ছবি আঁকে। ছবি আঁকে বলতে সে প্রিন্ট মেকিং এ কাজ করে, সে খুব ভালো কাজ করে। আর তার যে স্পিরিট, সে কন্টিনিউয়াসলি মেশিনের মতো কাজ করে যাচ্ছে, কখনো টায়ার্ড হয় না, কখনো রাগ হয় না। মানে একটা মানুষ কিভাবে এত কাজ করতে পারে? তার থেকে বড় কথা, এই দুইজনের কথা যে বললাম, এই দুইজনই তারা তাদের জায়গা থেকে অলরেডি একটা সাকসেসফুল পর্যায়ে আছে। তারপরও তারা আমার মতো তাদের যারা জুনিয়র, তাদের সবাইকে কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে ইন্সপায়ার করার। তাদের মধ্যে আমি কোনো অহংকার দেখিনি, তাদের মধ্যে শুধু ইচ্ছা দেখেছি যে পরের মানুষগুলা যেন আরো চেষ্টা করে, তাদের থেকেও বেশি চেষ্টা করে। তাই তারা দুজন আমার প্রিয়। আর সিনিয়রদের মধ্যে যদি বলতে যাই, আমার ইমিডিয়েট টিচার যারা ছিলেন ইউটাতে, তাদের মধ্যেও কেউ কেউ আমার খুবই প্রিয়। যেমন আমাদের একটা ম্যাডাম, ওনার নাম সোহানি। আমাদের থিওরি ক্লাসগুলো উনি নিতেন। ওনার কথাগুলা, ওনার বলা প্রত্যেকটা ওয়ার্ড এবং আর্টকে এত কঠিন কঠিন কথাগুলো আর্টের এত সহজ করে আমাদের সামনে উনি এক্সপ্লেইন করতেন। আমি যদি কোনোদিন ইন্টারেস্ট পেয়ে থাকি এই থিওরিটিক্যাল পার্টগুলায়, তাহলে পুরা ক্রেডিট এই ম্যাডামের। তার বলা ওই সুন্দর কথাগুলো এবং ওই এক্সপ্লেনেশনগুলো আমাদেরকে ইন্সপায়ার করতো যে আরেকটু জানি, আরেকটু শিখি এই ব্যাপারে। আর অচেনা কোনো আর্টিস্টের কথা যদি বলি, অচেনা এই ক্ষেত্রে যে আমি তাকে ইন পার্সন দেখিনি কখনো এবং দেখতেও পারবো না, বাট সামহাও তার কাজ ভালো লাগে। তার কাজের থেকে বেশি ভালো লাগে তার স্টোরিটা। তার নাম ফ্রিদা কাহলো। ফ্রিদা আমাকে খুব ইন্সপায়ার করে, কারণ এত বাধা, এত রকম অ্যাক্সিডেন্ট, এত কিছু লাইফে হয়ে যাওয়ার পরেও সে যেইভাবে ছবিটা আঁকে, সে যেইভাবে তার মনের ভিতরের সব কিছু তার ক্যানভাসে নিয়ে আসে, এটা সত্যি মানে চিন্তার বাইরে। তাকে যতবার আমি বিছানায় পড়ে গিয়েছি অসুস্থ হয়ে, ততবার আমার ওর কথা মনে হতো যে কেউ তো একটা আমার অবস্থায় ছিল, তারপর তো সে ছবি আঁকছে, আমার কি হচ্ছে, আমার কিচ্ছু হয় না, আমি পারবো আবার। অনেক 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 ধন্যবাদ আমাদের প্যারিস টিমকে আমার গল্পটা দর্শকের সামনে তুলে ধরার জন্য। আমার অনেক শুভকামনা আমাদের প্যারিস টিমের জন্য।